আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো যে আমরা গত একটি বছর যাবৎ একটা মহামারীর মধ্য দিয়ে অতিবাহিত করছি। তো আশা করি তো তোমরা এই মহামারীতে সবাই ভালো আছো, ইনশাল্লাহ আমিও ভালো আছি। তোমরা যারা গত বছর 2020 সালে যারা ক্লাস 7-এ ছিলে, তোমাদের যে বিজ্ঞান বইয়ের যে অধ্যায়গুলো, ইনশাল্লাহ আশা করি তোমরা এগুলো পড়েছো। তোমরা নিশ্চয়ই তোমাদের যে আমাদের অনলাইনে যে আমরা ক্লাস নিয়েছি এগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো। আশা করি তোমরা বাসায় সেগুলো পড়েছো। কারণ হচ্ছে কি, তোমরা যদি সেগুলো ক্লাস 6-এর বিজ্ঞান বইয়ের যদি ধারণা না থাকে, বিজ্ঞান বইয়ের যে অধ্যায়গুলো আছে এগুলো সম্পর্কে যদি তোমাদের ধারণা না থাকে, তাহলে তুমি এই যে ক্লাস 7-এর যে বইয়ের যে অধ্যায়গুলো আছে, যে পড়াগুলো আছে, তোমরা এগুলো একটু কষ্ট হয়ে যাবে তোমাদের বুঝতে। তাহলে আমি আশা করব তোমরা সবাই সেই ধারণাটা নিয়েছো, ক্লাস 6-এর সেই ধারণাটা। কারণ হচ্ছে কি, এই শ্রেণীগুলো হচ্ছে একটা সিঁড়ির পরে একটা সিঁড়ি যাইতে হয়, ঠিক আছে? তুমি একটা সিঁড়ি ওভারটেক করে আরেকটা সিঁড়িতে যেতে পারবা না। ধরো যে একটা সিঁড়ির পরে পরবর্তী সিঁড়ি, তুমি থার্ড সিঁড়িতে যাইতে গেলে তোমাকে ওভারটেক করে না গিয়ে তোমাকে সেকেন্ড সিঁড়িতে আগে যাইতে হবে, ঠিক আছে? তো এইরকম তোমার একটা ক্লাসের পরে একটা ক্লাসের পড়া তোমার কমপ্লিট হওয়ার পরে তারপরে পরবর্তী ক্লাস। তো তোমরা যারা এই যে প্যান্ডেমিকের সময় তোমরা যারা গুরুত্ব সহকারে এই কথাগুলো মেনেছ, তোমরা যারা গুরুত্ব সহকারে বাসায় পড়েছ, আশা করি তোমরা এখন দেখবে যে তোমাদের কাছে অনেকটা ইজি মনে হবে। আর যারা এই পড়ালেখার পিছনে সময়টা না দিয়ে অন্য দিকে সময় দিয়েছো, তাদের কাছে একটু কঠিন মনে হবে এখন। কারণ হচ্ছে একটা শ্রেণীর সাথে আরেকটা শ্রেণীর যেহেতু মিল আছে, তো তুমি এখন যদি যেহেতু বিজ্ঞান বিষয়টা আসলে বোঝার বিষয়, এখানে যদি তুমি একটা ক্লাস মিস করো বা একটা টপিক মিস করলেই সেটা হচ্ছে পরবর্তী টপিক তোমার বুঝতে একটু সমস্যা হয়, এটা স্বাভাবিক। তো সেই কারণে এটাকে তোমার কোনো কিছুই বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা ক্লাসেই বিজ্ঞানটাকে ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? যারা ফিউচারে সায়েন্স নিয়ে পড়তে চাও তাদেরকে অবশ্যই বিজ্ঞান বিষয়ে ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে এবং বিজ্ঞানের প্রতি আন্তরিকতা থাকতে হবে, ঠিক আছে? বিজ্ঞানকে অধিক গুরুত্ব দিতে হবে। তোমরা যেমন গণিত, ইংলিশ যেভাবে গুরুত্ব দাও, বিজ্ঞানকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? তো আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছো। তো আমি তোমাদের আজকে যেহেতু প্রথম ক্লাস তোমাদের 2021 সালের প্রথম ক্লাস বিজ্ঞান বিষয়ে, তোমাদের ক্লাস 7-এর বিজ্ঞান বিষয়ে যে অধ্যায়গুলো আছে, তোমরা জানো যে বিজ্ঞানের, আমি তোমাদেরকে গত বছর বলেছিলাম বিজ্ঞানে যে তোমাদের বিজ্ঞান বইটা সাধারণত 3টা ভাগে বিভক্ত, 3টা খণ্ডে। সেটা হচ্ছে, একটা হচ্ছে জীববিজ্ঞানের অংশ, আরেকটা হচ্ছে পদার্থবিজ্ঞানের অংশ, আরেকটা হচ্ছে রসায়ন অংশ, ঠিক আছে? তো এই যে এই তিনটা অংশের সমন্বয়ে সাধারণত বিজ্ঞানটা তোমাদের গঠিত। তোমাদের এই যে পরীক্ষা কিন্তু তোমাদের এইভাবে থাকবে না যে শুধুমাত্র এই প্রথম 4 অধ্যায় থাকবে, এরকম না। তোমাদের প্রত্যেকটা অংশ থেকে 1 অধ্যায় বা 2 অধ্যায় করে এইভাবে পরীক্ষা থাকতে পারে। যদিও এখনো সিলেবাস তৈরি হয়নি, আমি গত বছরের সিলেবাস অনুযায়ী বলছি, সেটা হচ্ছে যে অর্ধবার্ষিক পরীক্ষায় তোমাদের এরকম থাকতে পারে যে এই জীববিজ্ঞানের প্রথম 2 অধ্যায়, তারপরে পদার্থবিজ্ঞানের প্রথম 2 অধ্যায়, রসায়নের 2 অধ্যায়, এরকম 6 অধ্যায় থাকতে পারে, 5-6 অধ্যায় থাকতে পারে। তাহলে এইভাবে তোমাকে পড়তে হবে। তো আমরা এভাবেই পড়বো। তোমরা আমার ক্লাস রেগুলার ফলো করবা এবং মনোযোগ সহকারে সেগুলো শুনবা এবং বই দেখবা। তোমরা ক্লাস দেখার প্রথম শর্ত হচ্ছে যে তুমি মনোযোগ দিতে হবে। মনোযোগ যদি তুমি না দাও তাহলে সেই ক্লাস দেখে কোনো লাভ হবে না, ঠিক আছে? আর একটা হচ্ছে যে, তো তোমরা এই ক্লাসটা দেখো। আর আমি তাহলে শুরু করি হচ্ছে যে আমাদের প্রথম অধ্যায় হচ্ছে নিম্ন শ্রেণীর জীব, ঠিক আছে?
নিম্ন শ্রেণীর জীবটা হচ্ছে যে আমরা সাধারণত যে আমরা তো মানুষ বা অন্যান্য প্রাণীগুলো হচ্ছে যে সাধারণত এটা উচ্চ শ্রেণীর জীব। আর জীব যারা পরজীবী জীবগুলো সাধারণ যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, এগুলো হচ্ছে নিম্ন শ্রেণীর জীব। এগুলোকে নিম্ন শ্রেণীর জীব বলা হয়। তোমরা ক্লাস 6-এ তোমাদের যে অধ্যায়টা ছিল জীবজগৎ, এখানে তোমরা ক্লাস 6-এ এই অধ্যায়টা এই সম্পর্কে পড়েছো অনেক, জীবজগৎ সম্পর্কে। তো জীবজগতের কিছু ক্লাসিফিকেশন তোমরা পড়েছো। আচ্ছা, এখন এই নিম্ন শ্রেণীর জীবগুলো হচ্ছে যে যেমন এই যে এখানে আছে তোমাদের ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা ইত্যাদিকে নিম্ন শ্রেণীর জীব বলা হয়। এদের এদের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যামিবা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ছাড়া এদেরকে দেখা যায় না। আবার কিছু কিছু যেমন ভাইরাসকে শুধু নর্মাল অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যাবে না, এটাকে ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্র লাগবে, মানে শক্তিশালী ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্র, এছাড়া দেখা যাবে না। ঠিক আছে? তো আর কিছু কিছু ছত্রাক ও শৈবাল খালি চোখে দেখা যায়, কিন্তু অনেকগুলো আবার খালি চোখেও দেখা যায় না ছত্রাক ও শৈবালগুলো। ছত্রাক তোমরা চিনো যে আমরা যেটাকে কিছু কিছু ছত্রাক আছে যেগুলো আমরা খাই, তোমরা মাশরুম যেটাকে বলা হয়, এগুলো এক ধরনের ছত্রাক। ঠিক আছে? মাশরুম, এই ছত্রাক থেকেই তোমার সাধারণত অ্যান্টিবায়োটিক তৈরি হয়। আচ্ছা, এখন শৈবাল দেখতে আর শৈবাল সাধারণত তোমরা জানো যে শৈবাল যে সবুজ যে অংশে একটা আবরণ পড়ে বিভিন্ন এই বিভিন্ন পদার্থের মধ্যে, বিভিন্ন যে কোনো বিশেষ করে গাছের মধ্যে পড়ে সবুজ আবরণ, তারপরে বিভিন্ন বস্তুর মধ্যে, পাথরের মধ্যে, পানির পাথরের মধ্যে শৈবাল আবরণ পড়ে, কঠিন পদার্থের মধ্যে শৈবাল আবরণটা পড়ে। আচ্ছা, এসব অণুজীব বা আদিজীব মানুষ, গৃহপালিত ও উদ্ভিদের রোগ সৃষ্টি করে। তাহলে এই যে অণুজীবগুলো যেগুলো আমরা এখানে নিম্ন শ্রেণীর যে জীবগুলো, এগুলো সাধারণত মানুষের বা গৃহপালিত পশুর, বিশেষ করে মানুষের উচ্চ শ্রেণীর জীবের কি হয়, এই রোগ সৃষ্টির জন্য দায়ী থাকে, রোগ সৃষ্টি করে এগুলো। আচ্ছা, আবার এদের মধ্যে অনেকগুলো আছে যেটা পরিবেশে শুধু, এগুলো হচ্ছে যে কিছু সংখ্যক মানুষের ক্ষতি করে এবং উদ্ভিদ প্রাণীর ক্ষতি করে, বিভিন্ন উদ্ভিদ প্রাণীর। আর কিছু সংখ্যক আছে যেগুলো পরিবেশের উপকার করে। আচ্ছা, যেমন ব্যাকটেরিয়া অনেক ব্যাকটেরিয়া আছে আমাদের পরিবেশের জন্য অনেক উপকারী। ব্যাকটেরিয়া যদি না থাকতো, মানে কিছু তাহলে কোনো জিনিস পচে যেত। ব্যাকটেরিয়ার প্রভাবে সাধারণত প্রাণীদেহ পচন ধরে সেটাকে, বা উদ্ভিদ দেহে পচন ধরে সেটা বিভিন্ন ধরনের খনিজ সম্পদে পরিণত হয়। ঠিক আছে? প্রাণী এবং উদ্ভিদ দেহে সেই খনিজ সম্পদ আমরা পরবর্তীতে ব্যবহার করি। তাহলে যদি ব্যাকটেরিয়া না থাকতো, ব্যাকটেরিয়ার না থাকার কারণে আমাদের কি হতো, আমরা বিভিন্ন ধরনের এই যে প্রাকৃতিক সম্পদগুলো আমরা পেতাম না। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন শিখবো হচ্ছে যে অণুজীব জগৎটা কি? অণুজীব জগৎ আচ্ছা, অণুজীব জগৎ আমাদের চারপাশে যে আমরা জীব দেখতে পাই, অনেক জীব দেখতে পাই, এগুলো ছাড়াও আমাদের যেগুলো অনেক জীব আছে যেগুলো আমরা খালি চোখে দেখি না। তো এদের মধ্যে এই খালি চোখে যেগুলো দেখি না, এগুলোর মধ্যে সাধারণত এগুলোর সুনির্দিষ্ট কেন্দ্রিক কোষ নাই। মানে এগুলোর মধ্যে সাধারণত অনেকগুলো সুগঠিত বা নিয়ন্ত্রিত কোষ নাই। সুগঠিত কোষ যেটা কোষ তোমরা ক্লাস 6-এ অবশ্যই তোমরা পড়েছো, কোষের গঠন পড়েছো, কোষের চিত্র পড়েছো, কোষ কি কি উপাদান দ্বারা তৈরি, কোষের মধ্যে কি কি থাকে মনে করার চেষ্টা করো। কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে, প্রোটোপ্লাজম থাকে। ঠিক আছে? তারপরে মাইটোকন্ড্রিয়া থাকে, কোষ গহ্বর থাকে, তারপরে হলো কোষ প্রাচীর থাকে,
তারপরে গলজি বডি থাকে, প্লাস্টিক থাকে। এই যে এগুলো হলো কোষের উপাদানগুলো। তো এর মধ্যে প্রধান উপাদান যেটা কোষের নিউক্লিয়াসের প্রধান উপাদান। তো সুগঠিত নিউক্লিয়াস এখানে থাকে না, ঠিক আছে। আচ্ছা, এরা অণুজীব নামে পরিচিত। এসব অণুজীব থেকে সৃষ্টি শুরুতে জীবনের সূত্রপাত হয়। আমরা এই কারণে এদেরকে আদিজীবও বলা হয়। সাধারণত এই যে নিম্ন শ্রেণীর জীবগুলোকে আদিজীব বলা হয়। কারণ কি, এখান থেকে এই জীবগুলো থেকে সাধারণত আমাদের জীবের উৎপত্তি, জীবনের উৎপত্তি, এটা বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী জীবনের উৎপত্তি। তাই এদেরকে বলা হয় কি, আদিজীব। অণুজীবদেরকে আদিজীব বলা হয়। এটা নদীর থেকে আসে সাধারণত। অণুজীবের আরেকটি নাম কি, আদিজীব, ঠিক আছে। আচ্ছা, তোমরা ক্লাস 6-এ পড়েছো আরেকটা জিনিস হচ্ছে যে 1978 সালে মার্গুলিস ও হুইটেকার তোমাদের জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করেছে। কয়টি রাজ্যে? 5টা। মার্গুলিস ও হুইটেকার 1978 সালে। এই 5টি রাজ্যের মধ্যে হচ্ছে যে কি, প্রোটিস্টা, ফানজাই, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এই 5টা রাজ্যে ভাগ করেছে। তোমরা নিশ্চয়ই পড়েছো, জানো। যারা পড়েছো তারা জানো, যারা পড়ো নাই তাদের কাছে শব্দগুলো নতুন লাগবে। তো এগুলো ছাড়াও এখন তারপরে বিজ্ঞানীরা আরও শ্রেণীবিভাগ করেছে। সেগুলো কি, যে আরও 3টি রাজ্যে বিজ্ঞানীরা ভাগ করেছেন এই জীবজগৎকে। সেগুলো হচ্ছে অ্যাকিরিওটা, প্রোক্যারিওটা, ইউক্যারিওটা। এটা হচ্ছে যে অণুজীব জগৎকে আমরা 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অ্যাকিরিওটা, প্রোক্যারিওটা, ইউক্যারিওটা। ঠিক আছে, ইউক্যারিওটা। আচ্ছা, তো এই যে এগুলো হলো রাজ্য, এগুলো কি রাজ্য। তোমরা এই রাজ্য জিনিসটা কি সেটা তোমরা ক্লাস 8-এ উঠলে আবার আরো বিস্তারিত পড়বে। শ্রেণীবিন্যাসের একটা নাম, এই শ্রেণীবিন্যাসের একটা অংশ হলো রাজ্য। প্রত্যেকটা উদ্ভিদ ও প্রাণীর শ্রেণীবিন্যাসের একটা অংশ হলো রাজ্য। আচ্ছা, এখন এই রাজ্যগুলো, এখন প্রথমটা হচ্ছে যদি অ্যাকিরিওটা রাজ্যর আরেকটা নাম হলো অকোষীয় প্রাণী। যেগুলো অ্যাকিরিওটা রাজ্যের কোনগুলো, সেগুলো হলো অকোষীয় হচ্ছে যে এসব অণুজীব এত ছোট যে এগুলোকে খালি চোখে তো দেখা যায় না, এগুলোকে সাধারণ অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও দেখা যায় না। এগুলো দেখতে হচ্ছে, এই রাজ্যের অণুজীবগুলোকে দেখতে অত্যন্ত শক্তিশালী ইলেকট্রনিক মাইক্রোস্কোপের প্রয়োজন হয়। সেই কারণে যেমন এগুলোর উদাহরণটা কি, উদাহরণ হচ্ছে যেমন ভাইরাসটা হচ্ছে এটার উদাহরণ, ঠিক আছে। এটা ভাইরাস উদাহরণ। আর তাহলে এই জিনিসটা মনে রাখবা, অকোষীয় বা অ্যাকিরিওটার বৈশিষ্ট্যটা কি, এগুলো অত্যন্ত ছোট অণুজীব হওয়া, এগুলো সাধারণত খালি চোখে বা আলোক অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না। এগুলোকে শক্তিশালী ইলেকট্রনিক অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে প্রোক্যারিওটা বা আদিকোষী। এটা হলো প্রোক্যারিওটা বা আদিকোষী, এটার নাম হলো আদিকোষী, ঠিক আছে। প্রোক্যারিওটা বা আদিকোষী, এসব কোষের কেন্দ্রিকা সুগঠিত নয়। ওই যে আদিকোষের অণুজীবকে আদিজীব বলা হয়, এইগুলোকে আদিকোষী বলা হয়। যে এসব কোষের কেন্দ্রিকা সুগঠিত নয় এই রাজ্যের, তবে সুগঠিত কেন্দ্রিকা না থাকায় এদের কোষকে আদিকোষ বলা হয়। তাহলে যেসব কোষের
কেন্দ্রিকা সুগঠিত নয় তাদেরকে বলা হয় আদিকোষী বা প্রোক্যারিওটা। ঠিক আছে, অকোষীয় হচ্ছে কি অ্যাক্যারিওটা, অ্যাক্যারিওটা হচ্ছে অকোষী, আর প্রোক্যারিওটা হচ্ছে যে আদিকোষী। অ্যাক্যারিওটা হচ্ছে যে অত্যন্ত ক্ষুদ্র, মানে ইলেকট্রনিক মাইক্রোস্কোপের সাহায্যে, শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এদেরকে, ইলেকট্রনিক অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়, এছাড়া দেখা যায় না। আর এরা হলো এদেরকে এদের এদের মানে অকোষীয়, এদের কোষহীন সাধারণত। ঠিক আছে, তো এদের সাধারণত তাহলে কি হয়, এদের কোষের আর প্রোক্যারিওটা যেটা আদিকোষ, আদিকোষী হচ্ছে যে এদের কি হয় সুগঠিত কেন্দ্রিক, মানে কেন্দ্রিকা সুগঠিত নয়, সুগঠিত না থাকার কারণে এদেরকে আদিকোষ বলা হয়। আচ্ছা, তো এদের উদাহরণটা কি, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, ভাইরাস, ব্যাকটেরিয়া। আরেকটা হচ্ছে 3 নম্বরে হচ্ছে যে ইউক্যারিওটা বা প্রকৃতকোষী। ইউক্যারিওটা বা প্রকৃতকোষী কোনগুলো, যেসব অণুজীব কোষের কেন্দ্রিকা সুগঠিত তাদেরকেই প্রকৃতকোষী বলা হয়, প্রকৃতকোষী বলে। তাহলে অণুজীব এই প্রকৃতকোষী কোনগুলো, যেগুলোর সুগঠিত কেন্দ্রিকা আছে, সুগঠিত কেন্দ্রিকা, সুগঠিত মানে কোষের যে কেন্দ্র, কোষের কেন্দ্রের মধ্যে যে সুগঠিত কেন্দ্র থাকে সেটাই হচ্ছে যে ইউক্যারিওটা, ইউক্যারিওটা। আর হচ্ছে যে মানে প্রকৃতকোষী। আর যদি সুগঠিত না থাকে সেটা হচ্ছে প্রোক্যারিওটা। আর যদি এখানে এগুলো কোষ অকোষীয়, কোষ ছাড়া যেগুলো সেগুলো হচ্ছে কি থাকে, কোষ ছাড়া যেটা, এটা ভাইরাসে কোনো কোষ নাই। ঠিক আছে, ভাইরাসে কোষ নাই, ভাইরাস শুধুমাত্র প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। যাই হোক, আমরা সেটা পড়বো একটু পরেই। তাহলে এটা কোষ ছাড়া, আর এই দুইটা কোষ আছে, এটা কোষ আছে, এটার কোষ আছে, বাট এটা হচ্ছে যে সুগঠিত কেন্দ্রিকা নাই, কোষের সুগঠিত, কোষটা সুগঠিত না। ঠিক আছে, কেন্দ্রিকা সুগঠিত না। আর এটা হচ্ছে সুগঠিত কেন্দ্রিকা, এটা কোষটা হচ্ছে সুগঠিত কেন্দ্রিকা। এগুলো হচ্ছে শৈবাল, ছত্রাক। এটা হচ্ছে উদাহরণটা কি, শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া, প্রোটোজোয়া, শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া, এগুলো এই ধরনের অণুজীব। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। তাহলে এখান থেকে প্রশ্নটা কি হতে পারে, অণুজীবের শ্রেণীবিভাগ, অণুজীবের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করো। এখান থেকে প্রশ্নটা হতে পারে এরকম যে, ওই তোমাদের এই প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই লিখবে যে অণুজীবের শ্রেণীবিন্যাস ব্যাখ্যা করো। অণুজীবের অণুজীবের এটাকে শ্রেণীবিন্যাস বলতে অণুজীবের যে অণুজীব জগৎ, অণুজীব জগৎ, এটা অণুজীব জগতের শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস হচ্ছে এই তিনটা ব্যাখ্যা করবা। ঠিক আছে, অণুজীব জগতের শ্রেণীবিন্যাস বলতে যেটা তিনটা আছে, বইতে যা আছে এই তিনটাই ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, আমরা এখন তারপরে পড়বো যে, এখন এটা বিস্তারিত পড়বো যে ভাইরাস, ভাইরাসটা কি এটা বিস্তারিত আমরা এখন পড়বো। আচ্ছা, ভাইরাস, ভাইরাস ও ব্যাকটেরিয়া, ভাইরাস ও ব্যাকটেরিয়ার অংশে আমরা আগে ভাইরাসটা পড়ি। ভাইরাস, রিকেট, ছত্রাক, ব্যাকটেরিয়া, শৈবাল, প্রোটোজোয়া ইত্যাদি হলো বিভিন্ন ধরনের অণুজীব আমাদের পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এরা অধিকাংশই আমাদের উপকার করে, তবে কিছু কিছু অণুজীব আছে যারা আমাদের দেহে রোগ সৃষ্টি করে। তা আমরা এরকম কয়েকটি অণুজীব সম্পর্কে জানবো, সেগুলো হলো যেমন ভাইরাস, ভাইরাস আমাদের সবসময় রোগ সৃষ্টি করে। ঠিক আছে, ভাইরাস আমাদের কি করে, রোগ সৃষ্টি করে, রোগ সৃষ্টির জন্য ভাইরাস দায়ী।
আচ্ছা, এখন এই ভাইরাসটা কি, এখানে একটা ভাইরাস হচ্ছে, একটা ভাইরাসের ছবি দিয়ে তোমাদের ছবি আছে দেখো, এটার নাম হলো T2 ভাইরাস। আচ্ছা, আমরা এটা ছবি আঁকবো। আচ্ছা, আর ভাইরাস, এখন ভাইরাসের সংজ্ঞা কি, ভাইরাস কাকে বলে? ভাইরাস হচ্ছে, ভাইরাস হচ্ছে কি, যে নিউক্লিক অ্যাসিড, ও প্রোটিন দ্বারা গঠিত, নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত, প্রোটিন দ্বারা গঠিত অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র অকোষীয় অণুজীবকে, অতি ক্ষুদ্র অকোষীয় ভাইরাস বলে। দেখো, তোমরা খেয়াল করো, দেখো ভাইরাসের মধ্যে দুইটা জিনিস আছে, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন। এখন তুমি বলতে পারো যে নিউক্লিক অ্যাসিডটা কি? নিউক্লিক অ্যাসিড হচ্ছে রাসায়নিক পদার্থ এক ধরনের, এটা হচ্ছে যে নাইট্রোজেন বেস রাসায়নিক পদার্থ, জটিল যৌগ, একটা নাইট্রোজেন বিশিষ্ট বিষমচাকরি যৌগ। এটা তোমরা যারা উপরের দিকে কেমিস্ট্রি নিয়ে পড়বা, তারা এই জিনিসগুলো জানতে পারবা। নিউক্লিক অ্যাসিডটা কি, তোমার ইন্টারমিডিয়েটে রসায়ন অংশে এগুলো থাকে। আচ্ছা, নিউক্লিক অ্যাসিড তো বিস্তারিত তখন এটা জানতে পারবে। তাহলে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত অতি ক্ষুদ্র অকোষীয় সরল অণুজীবী হলো ভাইরাস। এখন এই যে আমরা, তাহলে এই ভাইরাসের মধ্যে দুইটা উপাদান থাকে। এখন প্রোটিন মানে হচ্ছে আমিষ, প্রোটিন মানে আমিষ। এখন আমিষ আবরণ থেকে যদি নিউক্লিক অ্যাসিড বের হয়ে যায়, তখন এরা জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে। ঠিক আছে, এই যে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন বা আমিষ, এই এখান থেকে যদি নিউক্লিক অ্যাসিডটা বের হয়ে যায়, ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড বের হয়ে গেলে এদের আর কোনো অস্তিত্ব থাকে না, লক্ষণ মানে এদের লক্ষণ হারিয়ে গেল। তবে অন্য দেহে যেই মাত্র আমিষ আবরণ ও নিউক্লিয়াসকে একত্রিত করা হয়, তখনই এদের আবার লক্ষণ প্রকাশ পায়। মানে এর টোটাল কথা হচ্ছে, এরা জীবদেহের বাহিরে এরা বেঁচে থাকতে পারে না, এরা জীবদেহের ভিতরেই থাকে। আর হচ্ছে এই জীবদেহে ছাড়া বা জীবদেহের বাইরে এরা জীবনের কোনো লক্ষণ দেখায় না। এই কারণে ভাইরাস প্রকৃত পরজীবী। মানে এদের যে লক্ষণটা, এদের যে ভাইরাসের যে বৈশিষ্ট্যগুলো, লক্ষণ, সেটা জীবদেহ ছাড়া জীবদেহের বাইরে এরা কখনো দেখাতে পারে না। ঠিক আছে, তো ভাইরাসের মধ্যে ব্যাকটেরিওফাজ ভাইরাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইরাস, এটা পরিচিত ভাইরাস। এই যে এটা আমি তোমাদের ছবি আঁকছি দেখো।
তাহলে এটা হচ্ছে দেখো টি2 ফাস্ট ভাইরাস, এটা হচ্ছে মাথা বা প্রোটিন বলা হয় এটাকে, মাথা প্রোটিন। আর এটা হচ্ছে তারপরে ডিএনএ, এই যে এটা হচ্ছে ডিএনএ, এটার মধ্যে ডিএনএ, এটা হচ্ছে ডিএনএ, আর এটা হচ্ছে কলা, আর এটা হচ্ছে ল্যাজ, আর এগুলো হলো স্পর্শক তন্তু, স্পর্শক তন্তু। তাহলে এটা হলো টি2 প্লাস ভাইরাস। ভাইরাসের নাম কি? টি2 প্লাস ব্যাকটেরিওফাজ ভাইরাস। টি2 ব্যাকটেরিওফাজ ভাইরাস। এটা হচ্ছে, এটা চিত্র অবশ্যই আঁকবে এবং চিহ্নিত করবে কোনটা কি। এটা হচ্ছে মাথা, এটা এটা হচ্ছে ডিএনএ, আর এটা হচ্ছে কলা, লেজ, স্পর্শক তন্তু। আচ্ছা, তো আমরা এখন আমি তোমাদেরকে আজকে শুধু এই ভাইরাসের বৈশিষ্ট্যটা এবং ভাইরাসের মধ্যে কি কি থাকে, নিউক্লিক অ্যাসিড। এই যে দেখো এখানে ভাইরাসের ইয়েতে পড়বো, ভাইরাসের সংজ্ঞাটা আমি পড়েছি, তোমাদেরকে লিখে দিয়েছি। ইলেকট্রনিক অনুবীক্ষণ যন্ত্র ছাড়া যেহেতু ভাইরাসকে দেখা যায় না, এটি একটি সরলতম অণুজীব। আর ভাইরাসের দেহে কোষ প্রাচীর, সাইটোপ্লাজমা, সুগঠিত বা সুসংগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম এগুলো কিছুই নেই, ঠিক আছে। ভাইরাস এগুলো থাকে না, তাই ভাইরাস দেহকে অকোষীয় বলা হয়। তো এরা শুধুমাত্র আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড, ডিএনএ আরএনএ। এখন তোমরা এই যে ডিএনএ আরএনএ শব্দ দুইটা, এই দুইটা শব্দ কি, এটা কি আমরা এটা জানবো। আচ্ছা, ডিএনএ আরএনএ নিয়ে গঠিত, এদের আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে গেলে এরা জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে। আমরা কিছুক্ষণ আগে এটা পড়েছি। তাহলে যেহেতু ভাইরাস নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা তৈরি, তো প্রোটিন থেকে যদি নিউক্লিক অ্যাসিডটা চলে যায় তাহলে এটা জীবনের সকল লক্ষণ কি ফেলে, হারিয়ে ফেলে। আচ্ছা, আবার যেই মাত্র আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিডকে একত্র করা হয়, আমিষ আবরণ যেটা মানে ওই প্রোটিনের যে আবরণটা আছে সেটাকে যদি আবার আরেকটা নিউক্লিক অ্যাসিডের সাথে যুক্ত করা হয়, তখনই আবার ওই ভাইরাসটা আবার চলে আসে, মানে জীবন ফিরে পায়, ভাইরাসটা আবার জীবন ফিরে পায়। তার মানে নিউক্লিক অ্যাসিড থাকে কোথায়? বডিতে, জীবদেহে নিউক্লিক অ্যাসিড থাকে, ঠিক আছে। তো ওই জীবদেহে থাকার ফলে সেইটা জীবদেহের বাইরে আর কাজ করে না, এই কারণে সেটাকে প্রকৃত পরজীবী বলা হয়। ভাইরাসকে কি বলা হয়? প্রকৃত পরজীবী। তো আচ্ছা, আমরা তাহলে ভাইরাসের কিছু বৈশিষ্ট্য এখন লিখব, আর হচ্ছে তারপরে ডিএনএ আরএনএ এর পার্থক্য লিখব। ডিএনএ আরএনএ কি সেটা আমরা জানবো, ঠিক আছে। ভাইরাসের কিছু বৈশিষ্ট্য। ভাইরাসের বৈশিষ্ট্যগুলো কি? নাম্বার 1, এক নম্বরে হলো ভাইরাস অ্যাকিরিওটা রাজ্যের অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত। 2 নম্বর হচ্ছে ভাইরাস অকোষীয়। ভাইরাস অকোষীয় এবং এদেরকে শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এবং এদেরকে
ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। দেখা যায় না। 3 নম্বর হচ্ছে ভাইরাসে কি হয়, যেহেতু ভাইরাস অকোষীয় তাই এদের কি থাকে না, ভাইরাসে কোষপ্রাচীর, সাইটোপ্লাজম, প্লাজমা এগুলো থাকে না, নিউক্লিয়াস থাকে না। ভাইরাসে কোষপ্রাচীর, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, ইত্যাদি থাকে না। ইত্যাদি থাকে না। 4 নম্বরে হচ্ছে যে ভাইরাস শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা তৈরি। ভাইরাস শুধু নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা তৈরি। নিউক্লিক অ্যাসিডটা কি আমি তোমাদেরকে বলেছি, নিউক্লিক অ্যাসিডটা হচ্ছে নাইট্রোজেন গঠিত বিষমচাক্রিক রাসায়নিক যৌগ, নিউক্লিক। আচ্ছা, তারপরে হচ্ছে ভাইরাস সাধারণত জীবদেহ ছাড়া অন্য বাইরের জীবদেহ ছাড়া, জীবিত জীবদেহ ছাড়া এরা জীবিত জীবদেহ ছাড়া এদের লক্ষণ প্রকাশ পায় না। এদের লক্ষণ প্রকাশ পায় না। আর ভাইরাস হলো প্রকৃত পরজীবী। ভাইরাস প্রকৃত পরজীবী। ভাইরাস প্রকৃত পরজীবী। ঠিক আছে, এগুলো হচ্ছে ভাইরাসের বৈশিষ্ট্য। তারপরে আমরা এখন শিখবো হচ্ছে এই ভাইরাসের মধ্যে নিউক্লিক অ্যাসিডের মধ্যে যে ডিএনএ আরএনএ থাকে, এই ডিএনএ আরএনএ কি সেটা আমরা জানবো। ডিএনএ আরএনএ হচ্ছে ডিএনএ হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আর হচ্ছে আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে,
রাইবোনিউক্লিক অ্যাসিড। এখন আমরা এই দুইটার পার্থক্যটা তোমাদের আমি লিখে দিই, যদি তোমাদের তোমরা এটা পরবর্তীতে লাগতে পারে। তোমরা যদি জিজ্ঞেস করো যে এই দুইটার পার্থক্য কি, ডিএনএ এবং আরএনএ পার্থক্য, তোমাদের বইতে ডিএনএ আরএনএ শব্দটা যেহেতু আছে, ডিএনএ বা আরএনএ, তো ডিএনএ আরএনএ পার্থক্যটা আমি তোমাদের লিখে দিচ্ছি। ডিএনএ কাকে বলতে কি বোঝায়, আরএনএ বলতে কি বোঝায়। ডিএনএ হচ্ছে এক নাম্বার যে সকল নিউক্লিক অ্যাসিড সজীব কোষের সজীব কোষে স্থায়ী রাসায়নিক পদার্থ হিসাবে থাকে, সজীব কোষের স্থায়ী রাসায়নিক পদার্থ হিসাবে যে সকল নিউক্লিক অ্যাসিড সজীব কোষের স্থায়ী রাসায়নিক পদার্থ এবং যা কোষের সকল জৈবনিক কাজ নিয়ন্ত্রণ করে পদার্থ এবং কোষের সকল জৈবনিক কাজ নিয়ন্ত্রণ করে এবং যে জীবের বৈশিষ্ট্য নির্ধারণে ভূমিকা পালন করে এবং জীবের বৈশিষ্ট্য ধারক ও বাহক রূপে কাজ করে, বৈশিষ্ট্যের ধারক আর আরএনএটা হচ্ছে যে সকল নিউক্লিক অ্যাসিড সজীব কোষের বাহিরে সাইটোপ্লাজমে অবস্থান করে এবং প্রোটিন সংশ্লেষণে ভূমিকা পালন করে। তাদেরকে আরএনএ বলে। এটি নিউক্লিক
নিউক্লিয়াসে অবস্থান করে, এটি সাইটোপ্লাজমে অবস্থান করে। তারপর হচ্ছে ডিএনএ অণু প্রতিলিপনে সক্ষম আর এটি প্রতিলিপনে সক্ষম নয়। সক্ষম নয়। এতে ডিঅক্সি রাইবোজ সুগার বিদ্যমান, আইতে রাইবোজ সুগার বিদ্যমান। তারপর হচ্ছে এতে ক্ষারক হিসাবে এটা দরকার নাই, এটা এটা তোমরা লেখা দরকার নাই। আচ্ছা, জীবের প্রজাতির বৈশিষ্ট্য বংশগতি নিয়ন্ত্রণ করে। আর এটি জীবের এটি করে না। করে না। মানে এটি করে না বলতে এটি বংশগতির সাথে সংশ্লিষ্ট নয়, এটা লিখতে পারো। এটি বংশগতির সাথে আরএনএ বংশগতি সাথে সংশ্লিষ্ট নয়। ঠিক আছে? আশা করি তোমরা ক্লিয়ার যে আমি তোমাদেরকে এই জিনিসটা তোমাদের জানার জন্য, যে তোমরা যেন কনফিউশনে না থাকো যে ডিএনএ আরএনএ জিনিসটা কি, এবং পরবর্তী তোমাদের ক্লাস 8-এ বা এটা এখানেও আসে অনেক স্কুলে এই ধরনের কোশ্চেন থাকে, ভালো ভালো স্কুলে, যে ডিএনএ আরএনএ পার্থক্য তোমাদের ক্লাস 7-এ দিয়ে দেয়। আবার অনেকে তোমাদের ক্লাস 8-এও এটা পড়তে হবে, 9-এও পড়তে হবে, পরবর্তী সকল ক্লাসে পড়তে হবে ডিএনএ আরএনএ। ঠিক আছে? তো এই জিনিসটা আমি তোমাদের এখন জানিয়ে দিয়েছি। সেটা হচ্ছে এখন তোমাদের এই যে এটা জানো যে ডিএনএ অণু প্রতিলিপনে সক্ষম। প্রতিলিপন মানে হচ্ছে একটা থেকে আরেকটা একই রকম, একজনের ডিএনএ থেকে আরেকজনের ডিএনএ একই রকম ডিএনএ। যেমন আমাদের প্রত্যেকের ডিএনএ আমাদের পিতামাতার ডিএনএর সাথে মিল, মানে পিতামাতার ডিএনএ থেকেই সন্তানের ডিএনএ চলে আসছে। মিনিমাম এই যে ডিএনএ যে মিলকরণ, এটাই হচ্ছে প্রতিলিপন। ঠিক আছে? মানে একটা থেকে আরেকটা ডিএনএ, এটা একটা ডিএনএ আরেকটা ডিএনএ, একটা ডিএনএ প্রতিলিপন করে আরেকটা ডিএনএ তৈরি করে একই রকম ডিএনএ। তো এরপরে এদের ডিএনএর প্রধান কাজটা হচ্ছে
প্রজাতির বৈশিষ্ট্য মানে একই একটা জীবের বৈশিষ্ট্যটা অক্ষুণ্ণ রাখা, পরে নিয়ন্ত্রণ করা। দেখা গেছে যে একজনের সন্তানের বৈশিষ্ট্য একই, তার মতোই হবে। কোনো পিতামাতার সন্তানের বৈশিষ্ট্য কি হবে, ওই পিতামাতার মতোই হবে, অন্য কারোর মতো হবে না। এই যে পিতামাতা থেকে সন্তানের যে বৈশিষ্ট্য ধারণ করে, এটা কার মাধ্যমে? ডিএনএর মাধ্যমে। ঠিক আছে, ডিএনএর মাধ্যমে এই বৈশিষ্ট্যটা ধারণ করে। তাহলে আর আরএনএ কিন্তু এই বৈশিষ্ট্য ধারণ করে না, মানে বংশগতির সাথে বংশগতির বৈশিষ্ট্যের সাথে আরএনএর কোনো সম্পর্ক নেই, কিন্তু ডিএনএ সরাসরি এই জিনিসটা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এটার কারণে এই প্রভাবে ডিএনএ বংশগতি নিয়ন্ত্রণ করে। তো আর ডিএনএ কোথায় থাকে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ডিএনএ হচ্ছে ওই যে আমরা যেটা ক্রোমোজোমে থাকে, আমরা নিউক্লিয়াসে, তোমরা নিউক্লিয়াসের পড়ছো না? নিউক্লিয়াসে নিউক্লিওলাস, ঠিক আছে, ক্রোমোজোম, এই যে নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াসের কি থাকে, এরকম পেঁচানো কয়েকটা থাকে না, এগুলো হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমোজোমের মধ্যেই ডিএনএ থাকে। ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ডিএনএ। ঠিক আছে, ক্লাস 6-এ তোমরা এটা পড়েছো, নিউক্লিয়াসের গঠন। নিউক্লিয়াসের গঠনের ভিতরে যে ক্রোমোজোমগুলোই হচ্ছে যে এই ডিএনএ থাকে, ডিএনএ দ্বারাই ক্রোমোজোম গঠিত। তো আশা করি আজকে যে ক্লাসটা নিয়েছি একটু লেংথি ক্লাস, তো তোমরা যেহেতু একটা টপিক শুরু করলে সেটা শেষ না করে তো ক্লাস শেষ করা যায় না, তো আশা করি তোমরা আজকের ক্লাসটা ভালোভাবেই মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝেছো। তো তোমরা পরবর্তী ক্লাস ইনশাল্লাহ পরবর্তী আমি নেক্সট ক্লাস নিব আগামী সপ্তাহে। তো তোমরা এই আজকে যতটুকু পড়িয়েছি এটা ভালো করে বাসায় প্র্যাকটিস করো, বাসায় লেখো এবং মুখস্থ করো, বুঝো, জিনিসগুলো বারবার শুনো, আমার কথাগুলো বারবার শুনো, তাহলেই তোমরা এই জিনিসগুলো বারবার এই আজকের ক্লাসটা ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তো তোমরা সবাই ভালো থাকো, আশা করি সবাই সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।